অবশেষে আমরা ডিরেক্টর তথাগত মুখোপাধ্যায়কে ধরতে পেরেছি। তিনি কোনো ইন্টারভিউ দিচ্ছিলেন না। আপনি ইন্টারভিউ দিচ্ছিলেন না কেন? সিনেমাটাই একটা স্টেটমেন্ট আমার মনে হয়। এখন সিনেমা রিলিজ হওয়ার আগে ইন্টারভিউ দেওয়ার খুব একটা প্রয়োজন আবশ্যকতা আমি দেখি না। ভটভটির সময় দিতে হয়েছিল কারণ আমার প্রচার খুবই দুর্বল ছিল। প্রচারের জায়গা থেকে মানে ধরুন হোর্ডিং এর জায়গা কিংবা ধরুন যেভাবে যত পোস্টার পড়ার দরকার, যা হল দরকার, সেগুলো যেহেতু ছিল না এবং অপেক্ষাকৃত ঋষভ আর বিবৃতি যারা ছবির মুখ ছিল তারা অপেক্ষাকৃত নতুন ছিল, আমাকে সামনে আসতে হতো। আবার প্রয়োজন পড়লে আসবো আর কি, প্রচুর ইন্টারভিউ দিতে আরম্ভ করবো। এই সিনেমার ক্ষেত্রে সেই প্রয়োজনটা ছিল না, যেহেতু যথেষ্ট প্রচার হয়েছে। যত কম কথা বলা যায় সিনেমা দিয়ে, যত বেশি কথা বলা যায় তত বোধহয় ভালো। এটা আপনি তাহলে মেনে নিচ্ছেন যে পারিয়ার প্রচারটা বেশ ভালো হয়েছে? আমরা দেখেছি যে 110 ফুটের একটা কাট আউট ছিল। এত প্রচারের পর সিনেমাটা কেমন চলছে সেটা দর্শকরা বলতে পারবেন, কারণ আমরা বিভিন্ন হলে ক্যামেরা পাঠাচ্ছি। অনেকেই তো বলেন যে আমার সিনেমা দারুণ চলছে, সুপার হিট। দর্শকরা যখন হলের মধ্যে হাততালি দিচ্ছেন, সিটি দিচ্ছেন, আমার মনে হয় আমরা যারা সবাই মিলে সিনেমাটা বানিয়েছি, সিনেমা একটা টিম গেম। যারা সবাই মিলে, আমার ডিরেক্টোরিয়াল টিম, ডিওপি, প্রত্যেকটা প্রোডাকশনের ছেলে, অভিনেতারা, এই হাততালি সিটিতে বোধহয় আমাদের সিনেমা বানানোটা সার্থক। এবং যখন অডিয়েন্স হল থেকে বেরিয়ে এসে বলছে এটা 3 নম্বর বার দেখছি, এটা 4 নম্বর বার দেখছি, সেই রিয়াকশনগুলো যখন, ক্যামেরা ফুটেজগুলো যখন দেখছি, সেটা সত্যি আনন্দ দিচ্ছে। এর বাইরেটা আমি জানতেও চাই না আর কি। এটাই আমার জন্য যথেষ্ট। না, এটা তো অবশ্যই যে হাততালি দিচ্ছে। আমি নিজে দেখতে গেছি, যখন খুব ভালো লেগেছে দেখে আমি রিভিউতেও সেটা বলেছি। কিন্তু সেই প্রসঙ্গে আমি পরে আসবো। তার আগে জানতে চাই যে কালেকশন যেটা হয়েছে সেটা নিয়ে বেশ বিতর্ক তৈরি হচ্ছে চারিদিকে। যখন এই প্রথম ইউটিউবে রিভিউ করা যখন শুরু হয়, আমি খুব ক্লোজলি দেখেছি। এবার ইউটিউবার রিভিউয়ারদের কিন্তু মানুষরা সিরিয়াসলি নেন, অনেকেই নেন। তো একটা জিনিস হয় সিদ্ধাই বলে, তো যে কোনো সাধনাই উদ্দেশ্য হয় ঈশ্বরকে পাও। তো সিদ্ধাইরা কি হয়, তন্ত্র সাধনার একটা স্টেজে গিয়ে একটা মানুষ সিদ্ধাই হয়। তো সিদ্ধাই হওয়ার পর তার অল্প বিস্তর ক্ষমতা জন্মায়। যেমন ধরুন এই দৃষ্টি দিয়ে আমি প্লেটটাকে একটু সরিয়ে দিলাম, আমি মোবাইলটাকে একটু শূন্যে ভাসিয়ে রাখলাম। এই সিদ্ধাই হওয়া যারা হয়ে যায়, অধিকাংশ ক্ষেত্রে তারা দেখা যায় তারা তখন ওই ঈশ্বরকে ভুলে যান। তখন তারা পয়সার লোভে হোক, ক্ষমতার লোভে হোক, ওই বাজারেই খেলাটা দেখাতে আরম্ভ করে। ধরুন আপনি কিংবা আপনার মতো আরো অনেকে যারা চেষ্টা করছেন, আমি অনেককে চিনি, রূপম, সুদীপ, অনেককে চিনি, যারা সততার সাথে রিভিউ করে এবং চেষ্টা করে আনবায়াস ভাবে রিভিউ করতে। কিন্তু আবার এরকম ইউটিউবারও রয়েছে যারা তাদের সততার জন্য যেটুকু জায়গায় পৌঁছেছে, অর্থাৎ সিদ্ধাই হয়েছে, তারা এখন সেই সততাটাকে বাজারে বিক্রি করতে আরম্ভ করেছে। অর্থের বিনিময়ে, ক্ষমতার বিনিময়ে, ইন্ডাস্ট্রিতে ঢোকার বিনিময়ে, কাকে খুশি রাখলে, কোন রিভিউটা কাকে বললে কি লাভ হবে সেই বিনিময়ে। তো সেইগুলো যখন হতে আরম্ভ করেছে, তখনই বিতর্ক তৈরি করতে হবে। মানে আজ যদি পারিয়া, যেটা 57 লক্ষ টাকা রোজগার করেছে এবং কয়েকটা সেন্টার বাদ দিয়ে প্রথম সপ্তাহে, কারণ সরস্বতী পুজো ছিল, এইটা আমার ডিস্ট্রিবিউটার জানিয়েছে, আমার প্রযোজক তাতে খুশি, টাকা ফেরত পাবে কে? আমার প্রযোজক। টাকা ইনভেস্ট করেছে কে? আমার প্রযোজক। সুতরাং কিন্তু বাকি কার কি বলার থাকতে পারে বলুন তো? আসুন একটা কথা বলুন, এই মার্কেটে ভিকটিম কার্ড প্লে করাটা সব থেকে সহজ নয় যে আমাদের কোনো লোক হচ্ছে না, আমাদের কোনো দর্শক হচ্ছে না, প্লিজ আসুন। এটা বললে বরং দর্শকরা সিম্পাথাইজ করার 10টা লোক যাবে। টাকা রোজগার করছে শুনলে কি লোকে আরো বেশি বেশি করে যাবে? এমনটা তো নয়। এটা তো কোনো প্রচারের মাধ্যম নয়। যেটা হয়েছে সেটাই আমরা সামনে রেখেছি। আমার ডিস্ট্রিবিউটার জানিয়েছে, আমার প্রযোজক সেটা শেয়ার করেছেন, আমি শেয়ার করেছি, আমার টিম মেম্বাররা শেয়ার করেছে। এবং সম্পূর্ণ এটা একটা ব্যক্তিগত জিনিস, আনন্দের জিনিস। এবং বাংলা ছবিতে আগামী দিনে যাতে আরো প্রযোজকরা আসেন, যাতে আরো টাকা বিনিয়োগ করেন, সেই চেষ্টাটা করাটা উদ্দেশ্য কিন্তু আমাদের। কেমন? যাতে বাংলা ছবির স্পেসটা বড় হয়। আমি একটা ছোট্ট ঘটনা বলি আপনাকে। একটি রিভিউতে, একটি কাগজের প্রিন্ট রিভিউতে, আমি নাম বলছি না, তারা রিভিউ করবার সময় লিখেছে বাংলা ছবিতে 110 ফুটের কাট আউট বাংলা ছবির ঐতিহ্য নয়। সিনেমার রিভিউ করতে গিয়ে আমরা প্রচারে কি করেছি সেটা সমালোচনা করছি। বাংলা ছবিতে আজ 110 ফিট আমরা শুরু করেছি, কালকে কেউ 120 ফিট করবেন, কারণ সিনিয়ররা রয়েছেন, দেবদা রয়েছে, জিতদা রয়েছে, 140 ফিট করবে। অ্যাপ্রিশিয়েট করার কথা এটা। এবং সেটা তো রিভিউয়ের মধ্যে আসতে পারে না। আমি বলছি সেটা যদি সমালোচনার বিষয় কিংবা আলোচনার বিষয়, তার মানে বোঝা যাচ্ছে কতটা বায়াস রিভিউ, যে সচেতনভাবে 110 ফিটের কাট আউটের সমালোচনা করছে, সিনেমার সমালোচনা করতে বসে। তাই না? এগুলো সচেতনভাবে আটকানোর চেষ্টা, এবং সেটা সবসময় সবকালই হবে। ধরুন যারা কুকুরের মাংস নিয়ে সত্যি ব্যবসা করে, তারা কি চাইবে তারা পারিয়ার নিয়ে ভালো কথা বলবে? বলবে না। সুতরাং যারা অসাধু, যারা অসৎ, তারা সবসময় চেষ্টা করবে যে কোনো সৎ চেষ্টাকে আটকানো। এবং আমি যতদিন জীবিত থাকবো আমি সিনেমা বানাবো, এবং আমি আমার পলিটিক্যাল অ্যাঙ্গেল, আমার ভাবনা চিন্তা, সেগুলো বজায় রেখে বানাবো। প্রযোজক আজকে আছেন, কাল থাকবে না। আমার বন্ধু বান্ধবরা রয়েছে, আমার ভাইরা রয়েছে, ক্যামেরা নিয়ে সিনেমা বরাবর বানিয়েছি, আগামী দিনেও বানাবো। সিনেমা কিন্তু হবে। না, সে তো 100 বার হবে। বিশেষ করে পারিয়া 2 আসবে এই অপেক্ষায় আমরা আছি। আমি এই স্ট্যাটিস্টিক্স এত বুঝি না, সিনেমার স্ট্যাটিস্টিক্স বিশেষ করে অত জানি না। কিন্তু এটা তো মানে যারা বলছে তারা এই যুক্তিটা দিচ্ছে যে মাল্টিপ্লেক্সে যদি এত কালেকশন, বা ন্যাশনাল চেনে যদি এত কালেকশন, তো আমাদের রিলিজই হয়নি। ন্যাশনাল চেনে রিলিজ হবে খুব শিগগিরই, আমরা অ্যানাউন্স করবো। মাল্টিপ্লেক্সের তারা যে অ্যামাউন্টটা দেখাচ্ছে, সেই অ্যামাউন্টটা প্রথমত ভুল। কারণ মাল্টিপ্লেক্সের অ্যামাউন্ট একমাত্র যারা ওই চেনগুলো চালায় তারা জানে, এবং তারাই সেই ডেটাটা বার করে। আমি ধরুন একটা ডেটা তৈরি করলাম, তৈরি করে মার্কেটে ছেড়ে বললাম এইটাই ডেটা। আমি বলছি প্রামাণ্যপত্রটা কি? এর আগে কি প্রামাণ্যপত্র দেখা হয়েছে? এর আগে তো বহু বাংলা ছবি, বহু কোটি কোটি টাকা, আমরা তো সামান্য টাকা, লাখে কোটি কোটিতে যখন বাংলা ছবি হয়েছে, তাদের হিসেব বেরিয়েছে। তারা যখন জানিয়েছে এত কোটি টাকার বিজনেস করেছে, 10 কোটি টাকার বিজনেস করেছে, 14 কোটি টাকার বিজনেস করেছে, 12 কোটি টাকার বিজনেস করেছে, তখন কেউ প্রশ্ন তোলেনি কেন বলুন তো?
এই যে সচেতনভাবে এই সুন্দর পলিটিক্সটা তারা করতে পারে। আমার প্রযোজক টাকা ফেরত পাচ্ছে, সে আবার সিনেমা বানাবে, সুতরাং এটাই উত্তর। তাতে যদি কেউ বলে আমরা মিথ্যে কথা বলছি, আমরা মিথ্যে কথা বলছি, আমাদের তো কিছু যায় আসছে না, কারণ আমাদের উদ্দেশ্য সৎভাবে সিনেমা বানানো, সেই সিনেমাটা অডিয়েন্সের কাছে পৌঁছানো, অডিয়েন্সের কাছ থেকে হাততালি এবং সিটি পাওয়া, এবং পরে সিনেমা বানানো। আমরা সেটাই করবো, আজকেও করেছি, আগামী দিনেও তাই করবো। কিন্তু একটা জিনিস দেখুন, পাড়িয়া নিয়ে তো চারিদিকে প্রশংসাই হচ্ছে, যারা রিভিউ করছে দেখছে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় কিছু সাধারণ মানুষ, সত্যি বড় কথা সাধারণ হ্যাঁ মানুষ। কিছু ত্রুটি বিচ্যুতি আছে, সবাই বলছে যে এটা ভালো হতে পারতো, ওটা ভালো হতে পারতো, যেটা স্বাভাবিকভাবে সব সিনেমাই হবেই। তাহলে এই যে পাড়িয়ার বিরুদ্ধে যে নেগেটিভ যে ব্যাপারটা চলছে সেটা কারা করছে? দেখুন, কারা করছে ওইভাবে স্পেসিফিক করে তো আমি বলতে পারবো না, তবে আমি যেটা বললাম, আজ বাংলা সিনেমাতে যদি পাড়িয়ার মতো আরো ছবি তৈরি হয়, কিংবা আরো নতুন পরিচালক উঠে আসেন, প্রযোজক উঠে আসেন, তাতে যাদের অসুবিধা তারাই করছে তো স্পষ্ট। ধরুন আপনার বাড়ির সামনে একটা ছোট দোকান আছে, মুদির দোকান, পাশে যদি আর একটা মুদির দোকান খোলে, ওই মুদির দোকানের তার মনে হবে তো যে আমার যদি ব্যবসা কমে যায়, কিন্তু সে একবারও ভাবছে না যে পরিসর বাড়ছে, আমাদের পরিসর বাড়ানো দরকার। কারা করছে আমি তো নাম ধরে বলতে পারবো না, তবে সক্রিয়ভাবে একটা রাজনীতি সব জায়গাতেই হয়। ধরুন আমাদের ছবি নিয়ে সৃজিত মুখার্জি, সৌভিক কুণ্ডু, জিদ্দা, দেব, অঙ্কুশ, আরো কত নাম বলবো, দেবলীনা, স্বস্তিকাদি, আরো অজস্র নাম, আমি অনেক নাম মিস করে যাচ্ছি, চান্দ্রী ঘোষ, যারা সিনেমার সাথে যুক্ত নয়, নীল, তৃণা, প্রচুর মানুষ আছে যারা সিনেমা নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন জায়গায় দেখার পর প্রচার করেছেন। কেমন অভিরূপ ঘোষ পরিচালক আর একজন। তো আমার মনে হয় পাড়িয়া যদি সাকসেসফুল হয়, তাহলে এরকম পরিচালকরা আরো সুযোগ পাবেন, এরকম প্রযোজকরা আরো লগ্নি করবেন, তাদের মার্কেটটা কোথাও ছোট হয়ে যাবে। এটা হয়, এটা তাদের ইনসিকিউরিটি, তাদের ক্ষুদ্রতা, নতুনদের আটকানোর চেষ্টা আর কি। সে তো থাকবেই, সেটা বরাবরই ছিল সব জায়গায়, সব ইন্ডাস্ট্রিতে। এবং ভালো খারাপ মেশানোই কিন্তু সব ইন্ডাস্ট্রি। টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে যেমন ভালো লোকেরাও রয়েছেন, খারাপ লোকেরাও রয়েছেন, পিছনে টানার লোক রয়েছে, ওপরে টেনে তোলার লোক রয়েছে। এবার সমস্যাটা হচ্ছে বাঙালি। নীরজ সিং চৌধুরী অনেকদিন আগে আত্মঘাতী বাঙালি লিখে গেছেন, কেমন? তো বাঙালিদের মধ্যে হয়তো সেই একতাটা কম, একটু প্রবণতাটা বেশি, কিন্তু আমরা যারা নতুন জেনারেশনের মানুষজন, তারা কিন্তু চেষ্টা করি, অন্তত আমি তো চেষ্টা করি, সেই দুধপিঠের গাছ হোক কিংবা কালকক্ষ হোক, তাদের সাথে আমার কোনটা না তার পরিচালককে চিনি, না তার সিনেমা দেখেছি, কিন্তু যে একটা যখন সৎ চেষ্টা হয়েছে, সেটার পাশে দাঁড়ানো আমাদের আবশ্যিক কর্তব্য। সেটা আমি আজকে করেছি, সে আমার সিনেমাকে সাপোর্ট করুক চাই না করুক, আমি করব, এটা আমার কর্তব্য, এবং আমার মতো বিশ্বাসে আরো অনেক মানুষজন আছে। পাড়িয়া নিয়ে আরেকটা বিতর্ক হচ্ছে যে নন্দনে সেকেন্ড উইকে নামিয়ে দেওয়া হলো সিনেমাটা, হ্যাঁ, যে কোনো কারণেই হোক হলো, কিন্তু তারপর তো আবার ফিরে এসছে। নন্দনে যে ফ্রেঞ্চ ফেস্টিভ্যাল ছিল, আমাদের নন্দন 2-তে যখন দেওয়া হলো, আমরা চেয়েছিলাম নন্দন 1, কিন্তু নন্দন 2-তে যখন দেওয়া হলো, আমাদের ফ্রেঞ্চ ফেস্টিভ্যালের কথাটা কিন্তু জানানো হয়নি যে এক সপ্তাহের জন্য দিচ্ছি, ফ্রেঞ্চ ফেস্টিভ্যাল হবে, তখন আবার নামিয়ে দেবো, তারপর আবার দেবো। এই ব্যাপারে আমরা কোনো অ্যাওয়ার নই। এবং সেকেন্ড উইকে যে পাড়িয়া ছিল না নন্দনে, সেটা কিন্তু আমি জানতে পারি, লোক মারফত আমাকে বলছে যে টিকিট কাটা যাচ্ছে না। এই ফেসবুকে, আর এই সিনেমা যখন চলে তখন সোশ্যাল মিডিয়াতে আমি ফুললি অ্যাক্টিভ, কে কি মেসেজ করছে, কার কি বক্তব্য, সেগুলো শেয়ার করছি প্রত্যেক মুহূর্তে। তাতে তো আমি সব, তারপরে আমি খোঁজ নিয়ে জানলাম যে নন্দনে ফ্রেঞ্চ ফেস্টিভ্যাল, আমায় কেউ জানায়নি, অথবা আমার প্রযোজককে কেউ কিন্তু জানায়নি। দুঃখিত হলাম, কি একটা সপ্তাহ মিস হলো। আবার রোববার থেকে নন্দনে দেওয়া হচ্ছে, নন্দন হাউসফুল রোববার, সোমবার হাফের ওপরে ভর্তি হয়ে গেছে। আমি বলছি দর্শকদের এই পাওয়াটাই পাওয়া আর কি। নন্দনে তো হাউসফুল হচ্ছে, বেশ কিছু হলে হাউসফুলও হচ্ছে, ফিরে এসছে, এটা খুবই খুশির খবর। শেষ অব্দি মানে এই যে 2 সপ্তাহ কাটলো, 3 সপ্তাহ চলছে, পাড়িয়া এখন কি মনে হচ্ছে, হিট সিনেমা আখ্যা দেবেন নাকি এখনো বলার সময় আসেনি? মানে আমি যদি একজন পরিচালক হিসেবে বলেন, যে পাড়িয়ার মেকারদের মধ্যে একজন বলেন, পাড়িয়ার টিম মেম্বার হিসেবে বলেন, আমার কাছে পাড়িয়া সুপারহিট, অর্থাৎ যে পারপাসে পাড়িয়া বানিয়েছিলাম সেইটা শতভাগ সত্য। কারণ আমি সিনেমা বানিয়ে ধাক্কা দেওয়ার জন্য, মানুষের মনে ইম্প্যাক্ট তৈরি করার জন্য, সচেতনতা তৈরি করার জন্য, কমার্শিয়াল এন্টারটেনমেন্টের পাশাপাশি নিশ্চিতভাবে। যখন আমাকে কেউ মেসেজে লেখে যে আমি পাড়িয়া দেখার পর 2 দিন মাংস খাইনি, কিংবা আমাকে যখন কেউ ট্যাগ করে যে দাদা আমি কুকুর খুব একটা ভালোবাসতাম না, কিন্তু দেখো আমি বিস্কিট খাওয়াচ্ছি, আমি বলছি যে আমার বেশি না, 2জন মানুষ এরকম বলেছে, আমার কাছে পাড়িয়া সার্থক হয়ে গেছে। সেটা একজন মানুষ হিসাবে, কিন্তু একজন পরিচালক হিসাবে একজন মানুষ সবার আগে। হ্যাঁ সেটা 100বার, অবশ্যই। তা আমি আপনার কথাটাকে অ্যাপ্রিসিয়েট করছি অবশ্যই, কিন্তু তারপর সেকেন্ড যে কথাটা আসে যে পরিচালক হিসাবে ব্যবসার দিক থেকে, ব্যবসার দিক দিয়ে, হিট সিনেমা হওয়ার দিক দিয়ে, সেদিক দিয়ে ব্যবসার দিক থেকে আমার প্রযোজক খুশি, মানে আমি হিট সিনেমাই ধরবো। যেখানে হিট হচ্ছে সেখানে আমরা তো আশা করতে পারি পাড়িয়া 2 খুব শিগগিরই আসবে, সেই নিয়ে চিন্তা ভাবনা কিরকম? আমার তো অল্প কেরিয়ার, ছোট্ট কেরিয়ার, আগে তো ছোট ছোট ছবি বানাতাম, যারা আমার কেরিয়ার গ্রাফ ফলো রেখেছেন তারা জানেন। করোনা নিলে 5 বছরে 5টি ছবি বানিয়েছি। এই পাড়িয়ার পরে আমাদের নেক্সট ছবি গোপনে মৎসরান রিলিজ করবে, যেটা একটি সিঙ্গেল শর্ট ছবি, এটা প্রচার হয়েছিল যখন শুটিং হচ্ছিল, তো এটাই বছরে রিলিজ করবে হলে। এছাড়া গাকি আর মেমোরি এক্স একটা হিন্দি ছবি, এগুলো রিলিজ করবে। পাড়িয়া 2 এর গল্প ভেবেই পাড়িয়া 1 লেখা। পাড়িয়া 1 যে উত্তরগুলো নেই, সেগুলো পাড়িয়া 2-তে থাকবে, সে সুতোগুলো ছাড়া হয়েছে, সেগুলো গোটানো হবে পাড়িয়া 2-তে। আমি বলবো পাড়িয়ার লেখার ক্ষেত্রে আমাকে যে ছবিটা সব থেকে বেশি ভাবিয়েছিল আমাকে, সেটা র্যাম্বোর ফার্স্ট ব্লাড। দেখবেন যে র্যাম্বো একটি শহরে আসে এবং সেই শহরে একটি বারে ওর সাথে কিছু লোকের, স্থানীয় লোকের ঝামেলা, এবং র্যাম্বো সবাইকে মারে এবং শহরের সাথে যুদ্ধ লেগে যায়। তার সাথে পাড়িয়ার কোনো সম্পর্ক নেই অ্যাপারেন্টলি, কিন্তু আমরা যত র্যাম্বোর পর্বে এগোই, আস্তে আস্তে আমরা র্যাম্বোকে চিনতে পারি যে কে র্যাম্বো। এইটা আমার কাছে খুব ফ্যাসিনেটিং লেগেছিল তখন। আর যখন আমি পাড়িয়া বানাতে বসে, আমার মনে হয় সেইটা আমার কোথাও প্রভাবিত করেছিল আর কি, যে কারণে আমি অনেক সুতোর উত্তর চাইলেই গল্পে দিয়ে দিতে পারতাম, কিন্তু আমি দিইনি, কারণ আমার মনে হয়েছে
দর্শকদের না ওই খুঁজে পাওয়ার আনন্দটা জিয়ে রাখা দরকার। এই চরিত্রটা করতে গেছে সেটা বড় কথা নয়, এই চরিত্রটা তো যারা আমরা কুকুরদের ভালোবাসি, যারা আমরা তাদের জন্য করতে চাই, এটা তো তাদেরই প্রতিফলন। বলুন, অনেকে বলেছেন পাড়িয়াতে না কুকুরের সাথে বন্ডিংটা একটু দেখানো উচিত ছিল। এবার আমি আপনাকে একটা কথা বলি, এই নিচে দেখলেন তো একটা কুকুর আছে, এই গাড়িতে উঠতে গিয়ে দেখি কেউ কুকুরকে ঢিল মারছে, আমি তো কুকুরটাকে চিনি না, আমি তখন লোকটা কলার চেপে ধরুন। আমরা যারা ভালোবাসি তাদের কাছে না কতটা সক্ষতা বড় কথা না, কজটা বড় কথা। পাড়িয়াতে তো আমি অনেক বেশি দেখিয়েছি। আপনি আমাকে এর আগেও এই কথাটা বলেছিলেন এবং তখন আমার ভেবে যেটা মনে হয়েছিল, এখানে সেন্টিমেন্ট বেশি বাড়াবাড়ি হওয়াটা অবশ্যই পারিয়ার সাথে যেত না, কিন্তু এই যে এত এক্সটেন্ড অব্দি বিক্রম গেল, তা অতটা ইনভলভমেন্ট কি তৈরি হয়েছিল? আমি এনআরএস ভিডিওটা দেখার পর সেই দিন মেন্টালি থানায় চলে যাই এবং পুরো টিম ছিল প্রায় 200-250 জনের টিম। আমার মনে আছে আমরা সেটার জন্য টানা 7 দিন প্রতিবাদ করেছিলাম এবং স্বাস্থ্য ভবনের সামনে রাত্রিবেলা যখন বসে আছি পুরো দলবল নিয়ে, পুলিশ এসে লাঠি চার্জ করে ওঠাবার জন্য। এনআরএস 16টা বাচ্চাকে আমি কোনোদিন দেখেছি আর মাকে দেখেছি? দেখিনি। যাদের ভেতরে আগুন থাকে তাদের একটা কারণের দরকার হয়, সেই কারণটা বারুদ হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ে। র্যাম্বো শহরটার সাথে মারপিট কেন শুরু করেন জানেন? কারণ র্যাম্বোর একটা কারণের দরকার ছিল, লড়া। কারণ এতদিন ধরে যুদ্ধ করে 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 ওর ভেতরে সবসময় একটা যুদ্ধ করার প্রবণতা ছিল। ঠিক তেমনই বিক্রম যে চরিত্রটা করে, কম কথা বলে, প্রেসড, কিন্তু যখন মারপিট করতে যায় তখন হাসে, তার মানে ও মারপিটটা উপভোগ করে, এটা বোঝা দরকার। কুকুরটা এখানে ওর ইমোশন কানেক্ট, আমি বলছি ইমোশনটা যদি সরিয়ে রাখা হয়, ও যদি যুদ্ধ করার কোনো কারণ পায়, সেই কারণটাকে ততোধিক এনজয় করবে। একজন রাইটার হিসেবে আমি এটা বলছি। শুনে খুব ভালো লাগলো। এবার আমি আরেকটা ব্যাপার জানতে চাই, পারিয়া 2 যখন হতে পারে এরকম একটা সম্ভাবনা আমরা দেখি, এটা যখন আপনি সিনেমা লিখছিলেন আপনি কি এতটাই কনফিডেন্ট ছিলেন যে সিনেমাটা এরকম চলবে, পার্ট 2 আসবে? পারিয়া যখন লিখছি, আমার যে প্রযোজক অভিনব, ও সিনেমা ভালোবাসে, পাশাপাশি বোধহয় আমাকেও খানিকটা ভালোবাসে। পারিয়া 2 আমরা করবো কিনা, অভিনব কিন্তু আমাকে বলেছিল, তথা পারিয়ার রেজাল্ট যাই হোক না কেন তুমি ওটা নিয়ে ভেবো না, পারিয়া 2 আমরা করবো, তুমি সেভাবেই লেখো। বড় কোনো স্টার নেই, একদম নতুন একটা সাবজেক্ট। বিক্রমের একটা অমানসিক পরিশ্রম রয়েছে প্রায় 8 মাস 9 মাসে। এছাড়া অম্বরীশ, শ্রীলেখাদি, এই যে অভিনেতাদের যদি আমি বলতাম যে আমি পারিয়া বানানোর সময় না তোমাদের পয়সা দিতে পারবো, আমি জানি না চলটা করতো। আমি বলবো কাস্টিং এর জন্য বিক্রমই কেন, সৌম্য তো এই রোলে ভাবাটাই একটা আমাদের চমকে দেওয়ার মতো ব্যাপার। সৌম্যর সাথে গোপনে মচ্ছারান আমি করে ফেলেছিলাম আগে। গোপনে মচ্ছারান আউট অ্যান্ড আউট একটা কমেডি ছবি, কিন্তু সৌম্যর রোলটা ওখানে খুব লাউড, মানে হয় না যে একটা বোকা ছেলে কথায় কথায় খিস্তি দেয়, হোমবল টাইপের, সব বন্ধুরা চাঁটি মারে, একদম ভ্যাবলা ভোলা আর কি, জাস্ট অপোজিট যেটা সৌম্য এখানে করেছে। সেইটা পারফর্ম করার সময় আমার মনে হয় যে ওর মধ্যে একটা সম্ভব ভালো পোটেনশিয়াল আছে। এবং বিক্রমের ক্ষেত্রেও তাই মাথায় রাখতে হবে। বিক্রমের সাথে আমি মেমোরি এক্স করে ফেলেছি হিন্দিতে, এবং সেখানে বিক্রমকে প্রায় 3টে চরিত্র অভিনয় করতে হয়েছে, 3টে টাইম লাইনে গল্প আলাদা আলাদা। মেমোরি এক্স রিলিজ করবে, এটা একটা সাইকোলজিক্যাল থ্রিলার। সেখানে বিক্রমের পারফরমেন্স, এবং পারফরমেন্সের থেকে বড় কথা ডেডিকেশন। রাত 11টার সময় ও তখন টেলিভিশনে একটা নন ফিকশন অ্যাঙ্কারিং করতো, সেটা করেও আমার বাড়িতে রিহার্সাল করতে আসতো। এবং এটা কিন্তু শেষ পাতার আগে, অতনুদার ছবি তখন শুটিং হয়নি। ওর ডেডিকেশন আমাকে মূলত মুগ্ধ করেছিল। বিক্রমের প্রশংসা হচ্ছে, এটা ঘটনা যে ও অসাধারণ করেছে, কিন্তু বাংলাতে তো নতুন হিরোরা আসছে না, বিক্রমকে আপনি সাহস করে নিয়ে আসলেন এরকম। না, তার আগেও ভটভটিতে ঋষভ কিনেছিলাম। হ্যাঁ, ভটভটি যেহেতু হল পায়নি এবং ভটভটি যেহেতু এখন ওটিটিতে আসেনি, আমার মনে হয় ভটভটি ওটিটিতে রিলিজ করলে ভটভটির যেটা ডিউজ রয়েছে সেটা ভটভটি পেয়ে যাবে, ঋষভের যে পেয়ে যাবে। কারণ আমার মনে হয় আজকে যে আলোচনাটা বিক্রম সৌম্যর পারফরমেন্স নিয়ে হচ্ছে, যারা অডিয়েন্স রিয়াকশন পেয়েছিলাম, যে 2-3 হপ্তাহ বোধহয় হলে রাখতে পেরেছিলাম ভটভটি, যেটাতে যারা দেখেছেন তারা ভটভটির ভূয়সী প্রশংসা করেছেন। এরকম হয়েছে যে আমি যে 5টা ছবি বানিয়েছি, 5টা আলাদা জনরের। ভটভটির সাথে পারিয়ার কোনো সম্পর্ক নেই, পারিয়ার সাথে মেমোরি এক্স কিংবা গোপনে মচ্ছারান বন্ধুরা আপনারা দেখলে বুঝতে পারবেন। গোপনে মচ্ছারান যখন ট্রেলার আসবে, যারা অভিনেতা তারা বলে যে গোপনে মচ্ছারান রিলিজ করলে নাকি আমার কুশপুত্তলিকা দাহ হবে, তাতে যা যা পলিটিক্যাল ইনকারেক্ট ব্যাপার স্যাপার আছে। রণজয় ভট্টাচার্য যে মিউজিকটা করেছে, রণজয় ভট্টাচার্য তো প্রেমের গানের জন্য বিখ্যাত, সে বিজিএমে যে মিউজিকটা করেছে, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি কলকাতায় আমি জানি না যে এই বিজিএমটাকে করতে পারবে। অথচ রণজয়কে তো এই সুযোগটাই কেউ দেয়নি কখনো, কমার্শিয়াল ছবির, অ্যাকশন ছবির বিজিএম করা। সে তো প্রেমে পড়া বারণ, যত তার কাছে ফরমাইশ আসে গান তৈরি করার জন্য, সবই তো প্রেমের গান। কিন্তু যতক্ষণ না একটা সম্ভাবনাকে সুযোগ দেওয়া হবে, ততক্ষণে কি করে বোঝা যাবে সেই সম্ভাবনাটার পোটেনশিয়াল কতটা, তার ভেতর কতটা আগুন আছে। আমরা তো আগে থেকে জাজ করে ফেলি। আমি অন্তত চেষ্টা করছি যতটা আনবায়াস হয়, যতটা আনবায়াস। না, আনবায়াসড শুধু না, আপনি তো প্রত্যেকটাতেই নিয়ম ভাঙার চেষ্টা করছেন, এরকম ব্যাপারটা দাঁড়াচ্ছে। নিয়ম ভাঙতে চাইছি না, জানেন তো। নিয়মও যদি আমি কথাটা না বলি, আরো পারফেক্ট কথা হবে, গতানুগতিকতাকে ভাঙতে চাইছেন। ঋতুপর্ণ ঘোষের না ওই একটা বই আছে ফার্স্ট পার্সন, ঋতুপর্ণ ঘোষ একজন দারুণ লেখক, ওনার ছবি স্ক্রিন প্লেও অসাধারণ, এবং উনি যে মুক্ত গদ্য লিখতেন, তাতে উনি একবার সিনেমা বানানো নিয়ে বলতে গিয়ে ওনার বাড়ির একটা আলপনা দেওয়ার ঘটনার কথা উল্লেখ করেছিলেন, যে আমি আলপনাটা দিচ্ছিলাম কিন্তু লক্ষ্মীর পা যেরকম হয় সেরকম হচ্ছিল না, অন্য একটা কিছু হচ্ছিল। এটাই তো সিনেমা, ওই অন্য কিছু হওয়াটাই তো সিনেমা, ওটাই তো শিল্প। এবং এটা না একটা যাপন, এটা কিন্তু কোনোভাবে কোনো চাকরি নয় যে আমি 10টা থেকে 5টা শুটিং ফ্লোরে গেলাম, গিয়ে কিছু কাজ করলাম, আবার চলে এলাম, আবার কাল 10টায় যেতে হবে, এটা নয়। 5টায় যদি শুটিং প্যাক আপ হয়, 5:30, 6টা, 7টা, 8টা যতক্ষণ বাড়িতে আছে কিন্তু ওই শুটিং এর ভাবনাটাই চলছে। ওটা একটা যাপনের সাথে জড়িয়ে থাকা জিনিস, যে প্রেমিকার মতো আর কি। আপনি যদি কোনো প্রেমিকাকে ভালোবাসেন, তাকে বলবেন যে রাত্রি 10টার পরে আমি SMS করবো না তোমাকে, আমি ঘুমিয়ে পড়ি না, রাত 12টাতে উঠে আপনি SMS করবো। অনেক ফাইটিং সিকোয়েন্সে এরকম মনে হয়েছে যে এটা অসাধারণ একটা কিছু হতে চলেছে, কিন্তু ওটা যেন আমাদের মনটাকে পুরোপুরি তৃপ্ত করতে পারলো না। যেমন ধরুন গলি
জার্মানিতে যে ফাইটিং সিনটা আমার মনে হয়েছে যে ওটা একটা দারুণ কিছু হবে, হলো, তারপর তার আগেই মানে আরো ইম্প্যাক্ট তৈরি করার আগেই শেষ হয়ে গেল। এটার কারণ কি বাজেট, নাকি আপনি এইভাবেই ভেবেছেন? কিছুটা সত্য কিছুটা সত্য নয় ব্যাপারটা। যদি আমার কাছে প্রচুর বাজেট থাকতো, অর্থাৎ আরেকদিন করে শুট করা, ধরুন আমাকে তো ওই ফাইট সিকোয়েন্সটা একটা নির্দিষ্ট ঘন্টার মধ্যে করতে হয়েছে, এই নয় যে গোটা দিন পেয়ে গেছি ওটা শুট করার জন্য। যদিও প্ল্যান করা সবটাই ডিজাইন করা, রিহার্সাল করা, আমাদের যদি মেকিং ছাড়া হচ্ছে, আপনি যদি দেখেন যে ফাইটেরও রিহার্সাল হয়েছে এবং সেই রিহার্সালে আমি ফিজিক্যালি উপস্থিত থেকেছি যে কোন অ্যাঙ্গেল থেকে কি শট নেওয়া হবে, তাহলে হয়তো ওই ফাইটটাই হতো আর একটু লম্বা হতো এবং আরো বেশি কিছু শট নেওয়া যায়। কিন্তু এস্থেটিক গতভাবে যতটা দেখেছে ততটাই রাখতাম আমি, মানে আমি বলছি লেন্থ ওয়াইজ হয়তো বাড়তো, হয়তো আরো 4টে শট, আরো 4টে ডাইনামিক শট হতে পারত যদি আমি আরেকটু বেশি সময় শুট করতে পারতাম। সেটা সব পরিচালকই বলেন, কিন্তু আমার মনে হয় যে বাজেটে যেভাবে আমরা এটা শুট করেছি, আমার সীমিত সাধ্যে এটাই বেস্ট আউটপুট। তবে আমার মনে হতেই পারে যে এই যে ড্রিল মেশিন নিয়ে ওই যে ক্যামেরা ফাইটটার ওখানে ও যে বাইরে গেল, ওই ড্রিলিংটা দেখালে আরো ইম্প্যাক্ট হতো, কিন্তু আমি সেটা দেখাতে চাইনি। মানে আমার কাছে প্রচুর টাকা থাকলেও আমি কিন্তু ওই ড্রিলিংটা দেখাতাম না। এগুলো কিন্তু সচেতন ভাবে করা। অডিওতে অর্থাৎ আমাদের ইমাজিনেশনে যে ভয়টা তৈরি হয় না, দেখিয়ে দিল না সময় ভয়টা কেটে যায়। একটা ভূত আসছে, ভূতের ছায়া দেখছি, কেউ একটা সরে যাচ্ছে দেখছি, আচমকা ভূতটা সাদা রং ফং মেখে যখন দাঁড়িয়ে পড়ে আমরা হিসেবে। আপনি তো শর্ট ফিল্ম একটা বানিয়েছেন, একটা না দুটো আর হাউ টু বিকাম আ রেপিস্ট বলে একটা ছবি আছে যেটা ইউটিউবে ফ্রি ভিউইং। আপনার যদি অ্যানিমেল ব্রুটালিটি দেখতে অসুবিধা না হয় আপনি দেখতে পারেন। ওটা নাম চেঞ্জ করবো না বলে আমি কোনো ওটিটিকে বেছি নিই, হাউ টু বিকাম আ রেপিস্ট ওই নামটাই থাকবে। এবং ওটা একটা জীবজন্তুদের প্রতি সচেতনতার উপর ছবি, রিয়েল অ্যানিমেল ফুটেজ, যেখানে কুকুরকে হুকে টানিয়ে মাথায় হাতুড়ি দিয়ে মারা হচ্ছে, কিংবা খরগোশদের টানিয়ে তাদের গলায় ফুটো করে দেওয়া হচ্ছে, কিংবা একটি মোষকে গলা কেটে ফেলে রাখা হয়েছে যাতে তার রক্তটা আস্তে আস্তে বেরোয়, যাতে তার মাংস সুস্বাদু হয়। সেই ধরনের কিছু ফুটেজেস রয়েছে, এগুলো কিন্তু রিয়েল, মানে এই নয় যে আমি শুট করেছি, সেগুলো ইন্টারনেটে অ্যাভেলেবেল, আমি জাস্ট জুড়েছি ছবিটার মধ্যে। এবং সেখানে নন্দ যে বক্তব্যগুলো রাখে সেটার একটা বৃহৎ পরিসরে আপনি সেটা জানতে পারবেন। কারণ আমার মনে হয় অপরাধীর জন্ম এখান থেকেই হয়। অপেক্ষাকৃত দুর্বলতম প্রাণীর ওপর অত্যাচার করার অ্যাক্সেস থেকে বৃহত্তর প্রাণী অর্থাৎ মানুষ, তাদের ওপর অ্যাক্সেস, মানে একজন নাম করা গুন্ডা ছিল, নাম বলছি না বিতর্কর জন্য, তার যখন রাগ হতো সে না কুকুরকে টাঙিয়ে দিত ল্যাম্পপোস্টে। বহু প্রাচীন কথা, 70 সালের কথা। এই কুকুরের গলায় ফুটো করে দিত, সেটা ঝরঝর করে রক্ত পড়তো, যত রক্ত পড়তো তার রাগ নাকি কমতো। সেটার পাড়ায় কেউ প্রতিবাদ করতো না এবং সেখান থেকে পরবর্তীকালে সে বৃহৎ ক্রিমিনাল হয়ে ওঠে। এবং বাচ্চারা যে ওই আতস কাঁচ দিয়ে পিঁপড়ে পোড়ায়, সেটাই তাদের ছোটবেলার ক্রিমিনাল সাইকোলজির শুরু বলে আমার মনে হয়। তো যাই হোক, যেটাতে ছিলাম সেটা হচ্ছে যে এই ফাইট সিকোয়েন্সগুলো কিন্তু আমি এভাবেই করতে চেয়েছি, বা হাত পা কেটে যে উড়ে যাওয়ার শটগুলো, সেগুলো ওইভাবেই দেখাতে চেয়েছি। হ্যাঁ, এবার ডেফিনেটলি বাজেট থাকলে আমি কিল বিলের মতো ব্লাডের ফোয়ারা করে দিতাম, কিন্তু আমাদের এখানে যেমন কলকাতা শহরে এফেক্টস বলে কোনো ডিপার্টমেন্ট নেই, কলকাতা শহরে স্পেশাল প্রপসের কোনো ডিপার্টমেন্ট নেই, সবই আর্ট ডিপার্টমেন্টকে করতে। ফলে সীমিত সামর্থ্যে আমরা একটা বাউন্ডারি পুশ করেছি, আমরা পরের স্টেজে গিয়ে আবার একটা বাউন্ডারি পুশ করব। আপনার কথা শুনে মানে মুগ্ধ হয়ে গেছে আর কি, তার জন্য আর সব প্রশ্ন মাথা থেকে আউট হয়ে গেছে। বলবেন না, আমার যেটা এগুলো আমার ব্যক্তিগত সত্যি বলছি বলেই হয়তো আপনি আপনার সাথে রিলেট করতে পারছেন কিংবা আপনি যোগসূত্র স্থাপন করতে পারছেন, কিন্তু বিশ্বাস করুন এই ভিডিওটার নিচেও 4টে লোক থাকবে যারা এসে গালিগালাজ লিখবে। আচ্ছা, এই পারিয়াতে আপনি হোমাজ দিয়েছেন অনেকগুলো সিনেমাতে, এই নিয়ে প্রচুর আলোচনাও হয়েছে, কিন্তু আমার কথা হচ্ছে যে সাধারণ একজন দর্শক সেই হোমাজ কথাটার মানে কি আদৌ বোঝে? না, একদম বোঝে না, তার বোঝানো দরকার নেই, তার আনন্দ পাওয়া নিয়ে কথা। আমি তার আনন্দের দিকে তাকিয়েছি এবং অধিকাংশ ক্ষেত্রে আমি যে ছবিটাকে হোমাজ দিয়েছি সেটা তো কেউ বোঝেই। আমি তো হোমাজ দিয়েছি ইভিল ডেডের চেনস নিয়ে, ইভিল ডেডের যে নায়ক, তারপরে তাকে নিয়ে ওই চেনস এবং তার কাটা হাতে চেনস আটকানো এবং সে ভূতেদেরকে কাটছে হাত পা ভূতেদের, আর্মি অফ ডার্কনেস বলে একটা ছবি হচ্ছিল, বি গ্রেডের ছবি। তো সেই বি গ্রেডের ছবি ছোটবেলা আমাকে প্রচন্ড আনন্দ দিয়েছে। আমার মনে হচ্ছিল হরর মানে তো ভয় মানে ভূতের ভয় তো নয়, হরর মানে যুদ্ধের হরর হয়, আরো বিষয়ের হরর হয়, যে কোনো নৃশংসতাই একটা হরর। তো সেই হররকে আমি ট্রিবিউট দিয়েছি এবং জন উইকের দৃশ্যটা ট্রিবিউট দেওয়া। আসলে জন উইকের গল্পটা তো তার স্ত্রীর প্রতি ইমোশন, কুকুরের জায়গাটা গোলাপ ফুল দিয়ে যেত, আর গোলাপ ফুলটাকে যদি ভিলেনরা এসে পা দিয়ে মারিয়ে দিয়ে যেত তাহলে জন উইক একই রকম রিভেঞ্জফুল হবে। এবার জন উইকের প্রতি হোমাজটা যেহেতু কিয়ানু রিভসের ব্যক্তিগত জীবন এবং কিয়ানু রিভসের ব্যক্তিগত কাজ, এগুলো সবটার ব্যাপারে অ্যাওয়্যার। যেমন ওয়াকিন ফিনিক্সেরও তাই, ওয়াকিন ফিনিক্স অ্যানিমাল রাইটসের জন্য কাজ করেন, লিওনার্দো ডিক্যাপ্রিও কাজ করেন এবং কিয়ানু রিভসও কাজ করেন। এটা না জন উইকের এবং জন উইক ছবিটার জন্য অনেকের ধারণা যে জন উইক কুকুর নিয়ে ছবি, একটা কুকুরের জন্য মারপিট, আসলে তো সেটা নয়। কিন্তু এই প্রচারটা তো হয়েছে, প্রচুর মানুষ জানে একটা হলিউডের অত বড় বাজেটের ছবি হয়েছে একটা কুকুরের জন্য। জন উইকের সিনেমাটার প্রতি আমার হোমাজটা নয়, আমার হোমাজটা কিয়ানু রিভসের প্রতি। আপনি দেখবেন যে দৃশ্যটায় জন উইকের ওই হোমাজটা চলে আর কি, দৃশ্যর সেখানে মূলত কিয়ানু রিভসের ক্যারেক্টারটাকে হাইলাইট করা হয়েছিল, এখানেও বিক্রমের ক্যারেক্টারটাকে হাইলাইট করা হয় একদম সেম ভাবে। যদি জন উইকের প্রতি হোমাজ দেওয়া হতো তাহলে ওই ইমোশনাল পোর্শনটা সত্যি অনেক বেশি থাকতো। এবং জন উইকের মূল ফাইটের বিষয় ছিল গান। বন্দুক ফাইটটা ওখানে ইউনিক ভাবে দেখানো হয়েছিল, যে অত স্পিডে যে বন্দুক চলতে পারে। মানে আমি বলছি যে ম্যাট্রিক্সের পরে হলিউডের ছবিতে জন উইক এক ধরনের অ্যাকশন ছবির একটা নতুন ধারা এনেছিল, সেটা কিন্তু এখানে নেই। এখানে কোনো বন্দুকের ব্যবহারই নেই গোটা ছবি। না, এটা করার উদ্দেশ্যটা কি যদি সাধারণ দর্শক না বোঝে? তার সাধারণ দর্শক এন্টারটেইন হয়েছে। শিল্পী যে সত্তাটা, সেই শিল্পী সত্তাকে স্যাটিসফাই করে। আপনি শুরু থেকে ছবিটা দেখেছেন তো? হ্যাঁ, শুরুতে দেখেছেন যে উপরে লেখা আছে সন্দীপনের জন্য, নবারুণের জন্য, কিউইর জন্য, বাঘিরার জন্য, বুচকির জন্য। কিউই, বাঘিরা আর বুচকি আমার 3জন পোষ্য যারা মারা গেছেন। সন্দীপন চট্টোপাধ্যায় রাইটার, আমার প্রিয় লেখক। নবারুণ ভট্টাচার্য যিনি লুব্ধক উপন্যাসটি লেখেন, এবং নবারুণ আমার প্রিয় লেখকদের মধ্যে একজন। সন্দীপন তো আমার প্রিয় লেখক। আজকের যে মানুষটা আমি, সেইটা কিন্তু এদেরকে নিয়ে, এরাই আমাকে তৈরি করেছে।
এদের লেখা এই টিভির সাথে কাটানোর সময়, বাগিরার সাথে কাটানোর সময়, বুচকির সাথে কাটানোর সময়, এগুলোই কিন্তু আমি। ঠিক তেমনভাবে এই যে সিনেমাগুলোর কথা বলছি, ধরুন ইভিল ডেড, ধরুন কিং কং, জুরাসিক পার্ক, জজ, এগুলোই আমি, এরাই আমাকে বড় করেছে। পারিয়ার জন্য মানে একটা এমনই ক্রেজ তৈরি হয়েছিল যখন রিলিজ করেছে, তার আগে জিৎ পর্যন্ত আপনাদের জন্য এসেছেন, সাপোর্ট করেছেন সিনেমাটা। তো সেই ব্যাপারটা কেমন ভাবে দেখছেন ভবিষ্যতে জিৎকে নিয়ে বা দেবকে নিয়ে কাজ করার ব্যাপারে এরকম কখনো চিন্তা ভাবনা করেন? এটা সম্পূর্ণ ওনাদের মহানুভবতা, এটা ওনাদের বিরাট মনের পরিচয় যে একজন নতুন অ্যাকশন ছবি বানাচ্ছে। আমার তো এটা প্রথম অ্যাকশন ছবি এবং পরিচালক হিসেবে আমি অপেক্ষাকৃতভাবে নবীন অনেকটাই। এটা আমার দ্বিতীয় রিলিজ ছবি। ওনাদের ট্রেলার দেখে কিংবা টিজার দেখে মনে হয়েছে যে হ্যাঁ, এই ছবিটার মধ্যে পোটেনশিয়াল আছে। আর যখন সৃজিত দা সোশ্যাল মিডিয়াতে এই ছবিটাকে গেম চেঞ্জার হিসেবে অভিহিত করেন, সেটা কিন্তু ওনার মহানুভবতা। আমার খুব একটা কৃতিত্ব আছে বলে আমার মনে হয় না। প্রশ্নটা এই কারণে আসছে, দেখুন বিক্রমের কথা হচ্ছে, তারপরে যদি কথা বলতে হয় তাহলে দেবজিৎ, অঙ্কুশের কথা চলে আসছে, মাঝখানে আর কিছু নেই, একটা বড় গ্যাপ হয়ে গেছে। তো বিক্রমকে দেখে কি মনে হলো যে ভবিষ্যতে ওই জায়গায় পৌঁছাতে পারবে, নাকি যেরকম প্রমিস করে অনেকে হারিয়ে গেছেন যেমন যশ দাশগুপ্ত বা বনি যেরকম, তো সেই রকম হারিয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি? শহরের উষ্ণতম দিনে তো বিক্রমের একটা ক্রেজ ছিল, কিন্তু এখন অ্যাকশন স্টার হিসেবে বিক্রমের যেটা ক্রেজ এই মুহূর্তে, সেটা বিক্রম তো একা ধরে রাখতে পারবে না। তার জন্য বিক্রমের উপযুক্ত স্ক্রিপ্ট চাই, সেই স্ক্রিপ্টটা দিয়ে বানানো উপযুক্ত সিনেমা চাই। আপনি যাদের কথা বলছেন, যারা হারিয়ে গেছেন, কালকেই তারা ফিরে আসবে, বিশ্বাস করুন। তাদের একটু উপযুক্ত স্ক্রিপ্ট দিন, তাদের একটু উপযুক্ত ডিরেক্টর দিন, তাদের একটু উপযুক্ত সিনেমা দিন। এডিটে তার অ্যাক্টিং এর কোন অংশটা রাখা হবে আর কোন অংশটা রাখা হবে না অভিনেতা ডিসাইড করে। তাদেরকে যদি প্রপারলি ইউটিলাইজ করা হয়, ডেফিনেটলি তারা ফিরে আসবেন এবং বিক্রম আগামী দিনে আরো বড় হয়ে উঠবে এবং প্রত্যেকে আরো ভালো ভালো কাজ করবে। একটা ক্রিকেট মাঠে যেমন 11 জন খেলে, এখানে তেমন একটা টিম গেম। একটা উপযুক্ত প্রযোজক পেতে হবে যে একটা ভালো সাবজেক্টকে ব্যাক করছে, একজন পরিচালক পেতে হবে যে ভালো সাবজেক্টটাকে প্রপারলি সিনেমায় এক্সিকিউট করছে, একজন অভিনেতারা কিন্তু সবার শেষে আসে। আমি নিজেও একজন অভিনেতা। অভিনেতাদেরকে ব্যবহার করতে হয় পরিচালক প্রযোজককে। অভিনেতাকে খোলা মাঠে ছেড়ে দিলে সে তো তার সেন্সিবিলিটি দিয়ে করবে, সিনেমাটা তো সেটা নয়। সিনেমা তো অন্য গল্প বলতে চাইছে, সিনেমাটা তো অন্য কিছু ডিমান্ড করছে। ঠিক তেমনই আমার মনে হয় বিক্রম যদি উপযুক্ত স্ক্রিপ্ট এবং উপযুক্ত পরিচালক পায়, বিক্রমের মধ্যে একটা মানুষকে এন্টারটেইন করার ক্ষমতা আগামী বহু বহু বছর থাকবে বলে আমার বিশ্বাস। এবং সেটা শুধু অ্যাকশন স্টার হিসেবে না, রোমান্টিক স্টার হিসেবে। আপনার সাথে কথাতে বারবার একটা জিনিস আসছে যে নতুন ডিরেক্টর হোক বা এডিটর হোক, নতুন যারা আছেন তারা সেভাবে এখনো সেরকম কিছু করতে পারছেন না বা পারেননি, সুযোগ পাননি, এই ব্যাপারটা আসছে। আবার পাশাপাশি দেখা যাচ্ছে হিরোদের ক্ষেত্রে বা অভিনেতাদের ক্ষেত্রে একই রকম হচ্ছে। তো সেক্ষেত্রে আপনার কোথাও গিয়ে মনে হয় না যে একই রকম বাংলা সিনেমা দীর্ঘদিন ধরে চলছে, সেই ফ্যামিলি ড্রামা এরকম ব্যাপারটা, মনে হয় না যে আমি একটু এর বিরুদ্ধে প্রতিবাদ করি বা আমি কোথাও গিয়ে? দেখুন, প্রতিবাদ একভাবেই করা সম্ভব, নিজের সিনেমাটা বানিয়ে কথা বলে তো কিছু করতে পারবো। এই অনুরাগ কাশ্যপ কেন খটিয়া বলেছেন বলে অনেক অনেক কিছু বলছেন, আমি ভাবছি এর থেকে বড় বোকামো আর কিছু হতে পারে না। অনুরাগ কাশ্যপের যা মনে হয়েছে, উনি যা বলেছেন সেই স্টেটমেন্টটা ঢুকছি না, যে এভারেস্ট থেকে পড়ে গেছে ইত্যাদি ইত্যাদি, সেটা তো ওনার মনে হয়েছে। তাতে কি কাল সকাল থেকে বাংলা সিনেমা অন্য পরিচালকরা সিনেমা বানাতে শুরু করবে? হবে না তো। তাতে কি বাংলা সিনেমার অতীত পাল্টে যাবে? পাল্টাবে না তো। তাতে কি বাংলা সিনেমার ভবিষ্যৎ পাল্টাবে? পাল্টাবে না তো। অনুরাগ কাশ্যপের মনে হয়েছে অনুরাগ কাশ্যপ বলেছে। যদি কিছু পাল্টাতে হয়, যদি সত্যি বাংলা সিনেমাকে ভালো করতে হয়, তাহলে সেটা আমাদের করতে হবে। যদি বাংলা সিনেমা যদি সত্যি অলরেডি ভালো হয়ে থাকে, তাহলে অনুরাগ কাশ্যপ কি বললো না বলে তাতে কি যায়? না না, করতে তো হবে বুঝলাম, কিন্তু ব্যাপার হচ্ছে কি, যাদের নতুন কিছু বলার নেই সেই পরিচালকরা বড় বড় বাজেট নিয়ে যাচ্ছে, সিনেমা করে যাচ্ছে। আপনার মনে হচ্ছে যে আমার মধ্যে প্রতিভা আছে, আমি বলতে চাই এটা, আপনি সেই বাজেট পাচ্ছেন না। আমি কিন্তু প্রতিভা আছে আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি আমি অত্যন্ত মধ্যম মানের একজন মানুষ, মধ্য মেধা, যে পরিশ্রম করতে পারে সিনেমার জন্য। আপনি যে বললেন যে ভালো এডিটার, ভালো টেকনিশিয়ান, ভালো অভিনেতা, নতুন অভিনেতাদের সুযোগ দেওয়া, সেটা তখনই সম্ভব যখন প্রযোজক আসে, সচেতন প্রযোজক, যে বাংলা সিনেমার এক্সপেনশন নিয়ে ভাববেন, যে আজকে বাংলা ভাষায় এমন সিনেমা বানাবো যেটা তামিল, তেলেগু, উড়িয়া যে ভাষাতেই চলুক না কেন, যেখানেই চলুক না কেন, তাদের সিনেমার পাশে সম্মানের সাথে চালানো যাবে। অর্থাৎ তাদের সিনেমার যে কোয়ালিটি, টেকনিক্যাল কোয়ালিটি হোক, স্টোরি টেলিং কোয়ালিটি হোক, যে কোয়ালিটি হোক না কেন, সেই ইকুয়াল কোয়ালিটিতে সেটা চালানো যাবে। প্রযোজকরা যদি ইনভেস্ট না করেন, প্রযোজকরা যদি সাহস না দেখান, ডিরেক্টরের তো নিজের পকেটের টাকা নয়। আজ ধরুন আপনি যে পরিচালকের সমালোচনা করছেন কিংবা যার কাজ খুব খারাপ লাগছে, আপনি দিনের শেষে ভেবে দেখবেন যে তাকেও তো পেট চালাতে হয়, তাকেও তো রুটি রুজি বাড়িতে নিয়ে যেতে হয়। এবার সে যদি অন্য গল্প নিয়ে গিয়ে প্রযোজক না পায়, এই ক্লিশে গল্পটাই প্রযোজকরা প্রযোজনা করতে চান, এটা শুধু কিন্তু তার একমাত্র একার ব্যর্থতা নয়, এটা গোটা সিস্টেমটার ব্যর্থতা। ধরুন যে ডিওপি নতুন ধরনের সিনেমাটোগ্রাফি করতে চায়, বিদেশি ওই কালার প্যালেটটা নিয়ে আসতে চায়, তাকে তো আনতে দিতে হবে। এবার আনতে দেওয়ার পেছনের মাথাটাকে, যে অর্থ বিনিয়োগ করছেন, সেই অর্থ বিনিয়োগ করার মানুষটা যদি সচেতন না হয়, তিনি যদি না চান, তার ইন্টেনশন যেটা হবে সেটাই কিন্তু নিচের দিকে ক্রমশ হবে। দেবজিৎ এই যে সিনেমাটা হয়েছে, এত প্রশংসিত হচ্ছে, ভালো হয়েছে, এর আগে আপনার আগের সিনেমাটাও প্রশংসিত হয়েছে, এরকম স্টাররা এখন আপনার কাছে অ্যাপ্রোচ করছে না, আসছে না, বলছে না যে আমিও আপনার সিনেমায় অভিনয় করতে চাই বা আপনি আসুন? আসলে বিষয়টা না সেরকম নয়। ধরুন অনুরাগ কাশ্যপের ছবি থেকে সালমান খান, শাহরুখ খান অভিনয় করছে, করেননি তো? আমি বলছি না যে স্টার বলছি না, আমি বলছি বড় প্রযোজনা সংস্থা এরা। দেখুন, আমি বারবার যেটা বলছি, এটা না সম্পূর্ণ পরিস্থিতির বিচারাধীন। যে ধরনের সিনেমা তারা বানাতে চান, তাদের যদি মনে হয় যে তাদের মতো সিনেমা বানাতে পারতাম, তাহলে তারা নিশ্চয়ই অ্যাপ্রোচ করতেন। আমার মনে হয় তারা যে ধরনের সিনেমা বানাতে চান, সেটা বোধহয় এটা ধরন নয়। আমাকে তো কেউ অ্যাপ্রোচ করেনি এখনো অব্দি, যে ধরনের প্রযোজনা সংস্থার কথা বলছেন। প্রত্যাশা না, ব্যাপারটা
আসছে না এই কারণে যে বাংলাতে অ্যাকশন সিনেমা এখন খুব এটা হয় না, হলেও নতুনত্ব দেখতে পাই না। সেখানে পারিয়া দেখিয়ে দিয়েছে যে অ্যাকশন কম বাজেটেও এত ভালো করে করা যায়, এত সুন্দর নতুনত্ব অ্যাটলিস্ট করা যায়, নতুনত্ব করা যায়, এটা তো হয়েছে। তো সেক্ষেত্রে তো মানে তাদের তরফেও একটা খিদে আছে, তার জন্য অটোমেটিক সেই উত্তরটা তারাই দিতে পারবেন। সেই উত্তরটা দেওয়ার জন্য আমি একেবারেই অপারগ। তাদের চাহিদা কিংবা তাদের খিদে সম্বন্ধে তারা বললেই বোধহয় বেটার। মানে আপনি যদি কখনো তাদের ইন্টারভিউ নেন, প্লিজ জিজ্ঞাসা করবেন আমার হয়েছে তাদের কি চাহিদা আর কি। এবার অ্যাকশন সিনেমার কথা যেখানে আসছে, পারিয়া বলা হচ্ছে অ্যাকশন সিনেমা, ভায়োলেন্সের সিনেমা, অ্যানিমাল, জওয়ান, পাঠান, এই যুগে দাঁড়িয়ে পারিয়াকে আপনি অ্যাকশন সিনেমা হিসাবে মানে কিরকম ক্যাটাগরিতে রাখতে চাইবেন? ভায়োলেন্স ব্যাপারটা কিন্তু দেখানোতে নেই, ভায়োলেন্স মাথার ভেতরে, সমস্যাটা মানুষের মাথায়। আমি অ্যানিমাল দেখেছি ফার্স্ট ডে, আমি তো সালমান খানের ফ্যান ছিলাম একসময় আমি সালমান খানের সিনেমা ফার্স্ট ডে ফার্স্ট শো দেখি। এখন দেখি না, এন্টারটেন হই না বলে আর কোনো কারণ নেই। এখন সালমান খানের সিনেমায় সেই এন্টারটেনমেন্ট ভ্যালুটা পাই না। আমি জওয়ানও ফার্স্ট ডে ফার্স্ট শো দেখেছি ভাই। অ্যানিমাল অথবা জওয়ান যখন হলে বসে দেখেছি, এন্টারটেন হয়েছে, এন্টারটেনিং সিনেমা। আমি অন্তত আমি কিছু বাড়ি বই নিয়ে আসি যেটা আমি ভাবাবে। আচ্ছা, তো আমি চেষ্টা করেছি যে পারিয়াতে ওই অ্যাকশন, ওই কমার্শিয়াল আসপেক্টের পাশাপাশি যেন মানুষকে ধাক্কা দেয়। নাহলে আমি যদি আগামী দিনেও অ্যাকশন বানাই, পারিয়া 2 বানাই, সেখানে আরো বিগার কজ থাকবে। সেই বিগার কজের মধ্যে এক্সটিংক্ট অ্যানিমালরা থাকবে, সেই বিগার কজের মধ্যে মানুষ যেভাবে জঙ্গল কেড়ে নিচ্ছে ক্রমশ জীবজন্তুদের কাছ থেকে, তারপরে বাড়িতে বাঘ ঢুকেলে বলছে ঘরে বাঘ ঢুকেছে। তো সেই সমস্ত কিছুই থাকবে পারিয়া 2তে। শুধু আর কুকুররা থাকবে না, পারিয়া ওরাও। আমরা শুধু নাম দিয়েছি আমাদের ইন্ডিয়ান ব্রিডদের, কিন্তু পারিয়া বোধহয় এখন সমস্ত বন্যপ্রাণীরা থাকবে এবং বড়ভাবে থাকবে। আমরা তো শুধু বিক্রমকে নিয়ে বা সৌম্যকে নিয়ে আলোচনা করছি সবসময় যে ওরা অন্যরকম ক্যারেক্টারে অভিনয় করেছে, কিন্তু এটা প্রতিটা ক্যারেক্টারের ক্ষেত্রেই তো সত্যি যে অম্বরীশ যেরকম অভিনয় করে তার থেকে অন্যরকম আপনি চরিত্র তাকে দিয়েছেন। লোকনাথ দে, তাকে তো আমরা যেভাবে দেখি মানে এই ব্যাপারটা পুরোপুরি যেন উল্টো দিকে চলে আসছে। এই ব্যাপারটার মধ্যে কোথাও আপনি ইন্টেনশনালি করছেন এটা মনে হচ্ছে না? আমার দেখার ভঙ্গিটা তাহলে আলাদা। ধরুন যখন লিখছি তখন একটা মুখ ভুসে উঠছে। এবার ধরুন লোকনাথ দাকে বিভিন্ন জায়গায় যেভাবে দেখছি, কিংবা অম্বরীশকে যেভাবে যে বিভিন্ন জায়গায় দেখছি বিভিন্ন সিনেমায়, সেই সিনেমাগুলো আমি খুব বেশি দেখিনি প্রথম কথা। এটা একটা মেজর কারণ। কিন্তু ওনাদের যে অন্যান্য সিনেমার কথা আপনি বলছেন, সেই সিনেমাগুলো আমি দেখিনি। অম্বরীশের অভিনয় দেখেছি একসাথে টেলিভিশনে যখন অভিনয় করেছি। লোকনাথ দাও গোপনে মৎস্যায়নে যখন মজার একটা রোল করেছে, মজার পুলিশ অফিসার করেছে লোকনাথ দোকানে। এর বাইরে যে ছবিগুলোর কথা বলছেন সেগুলো আমি দেখিনি। 1, 2 হচ্ছে যদি দেখেও ফেলে থাকে কিছু কিছু, তাহলে না ওই ইমেজটা আমার সামনে আসে না। আমি ভাবি মানুষের মন মুখের দর্পণ হয় না। আমার কাছে ব্যাপারটা উল্টো। যে লোকটা আসলে যেরকম, সেই মুখোশটা এত সুন্দর পরে তাকে চেনা যায় না অধিকাংশ ক্ষেত্রে। তাই আমি দেখি যে কোন লোকটাকে ওটা করলে সে ওটা মনে হবে না। ধরুন অম্বরীশকে দেখে তো মনেই হয় না যে অম্বরীশের ওই চরিত্রটার লোক, কিন্তু সেটাই তো সব থেকে বড় পাওয়ার। হাই মিডল ক্লাস যে ক্লাসটাকে দেখানো হয়েছে এখানে, যেখানে শ্রীলেখাদি, যেখানে অঙ্গনা, যেখানে অম্বরীশ, যেখানে লোকনাথ দা, তারা ডিস্কে যায়, তাদের বাড়িতে লাল নীল আলো জ্বলে। এই যে ক্লাসটা, এই ক্লাসের মধ্যে একটা অদ্ভুত ফেকনেস রয়েছে। তারা প্রিটেন্ড করতে ভালোবাসে। সেই প্রিটেনশনটা আমি থ্রু আউট রেখেছি গোটা ছবিতে। কেউ বুঝুক কিংবা না বুঝুক, আমাকে তো আমার সিনেমা দিয়ে আমার কথাটা বলতে হবে। এবং তাদের বিহেভিয়ারে ফেকনেস, তাদের কথা বলার ধরন, এবং সবকিছুই তারা ব্যবসায়িক লেনদেনের মতো দেখে। একটা ডকশোয় যাবে, তাতে কোন কাগজ ইন্টারভিউ নেবে তার উপর বেস করে যাবে। শো অফ। আপনি যদি লক্ষ্য করেন, দেখবেন শ্রীলেখাদি যে কাজটা করে সেটা তো একটা মহৎ কাজ দেখানো হচ্ছে। প্রত্যেক জায়গায় কিন্তু প্রপারলি ডেকড আপ হয়ে যায়, লিপস্টিক পড়ে যায়। অসম্ভব ইন্টারেস্টিং কথাবার্তা হচ্ছে, কিন্তু আমাদের তো শেষ করতে হবে কোথাও গিয়ে। তাই আপনাকে শেষ প্রশ্ন জিজ্ঞাসা করি। আপনি পারিয়াটা ধরুন একটা অ্যাকশন মুভি করেছেন, এর পরের যে সিনেমাটা হবে সেটা কি রোমান্টিক সিনেমা করবেন বা থ্রিলার করবেন, এটা ভেবে গল্পটা ভাববেন, নাকি গল্পটা ভেবে সেই অনুযায়ী সবকিছু এভাবে? আপনি যদি আমার 2-1টা ইন্টারভিউ শোনেন, আপনাদের সহকর্মীদের ইন্টারভিউতে আমি বারবারই বলি, আমি গল্প কখনো ভাবি না, আমি আইডিয়া ভাবি। যে আমি এই মুহূর্তে সমাজে 2024 সালে দাঁড়িয়ে এই আইডিয়াটা দিয়ে লোককে ধাক্কা দিতে চাই, এটা নিয়ে লোককে জানা দরকার। আমার ছবির একটা ফিলোসফি থাকে, সেই ফিলোসফিটাই হচ্ছে আইডিয়া, কোর অফ দ্য ফিল্ম। তার উপরে গল্পটা আমি সাজাই। গল্পটা অলংকার, আর সিনেমা একটা অডিও ভিজুয়াল মিডিয়াম। এখানে আইডিয়াটাকে আমি কি করে অডিও ভিজুয়ালি প্রেজেন্ট করবো, সেটা বলতে গিয়ে গল্পের দরকার। সবার আগে আসে আমার কাছে অডিও, তারপরে ভিজুয়াল, এবং তারপরে গিয়ে গল্প। গল্পটা আমার কাছে থার্ড প্রায়োরিটি। কারণ সিনেমা হলে লোকে কোনোদিন গল্প শুনতে যায়নি। লোকে ভাবে লোকেরা গল্পটা দেখলো, গল্পটা দারুণ, গল্পটা ভালো, গল্পটা খারাপ। আসলে গল্প নয়, এক্সপিরিয়েন্সটা ভালো। কারণ লুমিয়ের যখন প্রথম ছবি করেছিলেন, প্রথম যখন ক্যামেরায় যখন তোলা হয়, তখন একটা শটটা ছিল একটা ট্রেন স্টেশনে আসছে। তো সিনেমা হলে প্রজেক্টারে প্রথমবার দেখানো হচ্ছে, হল ভর্তি লোক ছুটে পালিয়ে গিয়েছিল, ভেবেছিল ট্রেনটা ঘাড়ে এসে পড়বে। সিনেমা হচ্ছে সেই এক্সপিরিয়েন্সটা। যখন টাইটানিককে আমরা বড় পর্দায় দেখি, ওই জাহাজটা মনে আমরা কত ক্ষুদ্র, কত ছোট। কাঞ্চনজঙ্ঘাতে যখন সত্যজিৎ রায় দার্জিলিং দেখাচ্ছেন, পাহাড় দেখাচ্ছেন, সেখানে চরিত্রগুলো দেখাচ্ছেন, তখন আপনার মনে হচ্ছে আপনি ওখানে চরিত্রগুলোকে চেনেন। এইরকম একটা কাকা কিংবা জ্যাঠাকে আপনি চেনেন, যে পাখির নাম বললে পাখির মাংস খাওয়ার কথা বলে। তো এই মানুষগুলোকে আপনি চেনেন, হয়তো এই কথাটাই বলেন, কিন্তু এতটাই সে সর্বভূক যে সবার আগে সে খাওয়ার কথাই ভাবে। যে কোনো সৃষ্টি হওয়ার পেছনে একটা কারণ থাকে, সেই কারণটা হচ্ছে অভিঘাত তৈরি করা। যারা দেখছেন, সিনেমা তো একটা খুব শক্তিশালী মিডিয়াম, খুব লঘু মিডিয়াম, কারণ প্রচুর মানুষের ইনভলভমেন্ট থাকে, একা কারোর তৈরি শিল্প নয়, ফলে মিডিয়ামটা একটু হালকা, কিন্তু প্রচুর মানুষের কাছে পৌঁছানো যায়। এবং সেই পৌঁছানো যাওয়ার জায়গা থেকে আপনাকে বলছি, যারা সিনেমা দিয়ে কোথাও শিল্পর বুনন তৈরি করতে চাইছেন, তারা কিন্তু প্রত্যেকে চেষ্টা করছেন যে তারা যেভাবে পৃথিবীটাকে দেখেন
সেইটা কোথাও পৌঁছে দিতে, তাদের ফিলোসফি, তাদের বক্তব্য, তাদের মনে হওয়া, তাদেরটাই আপনার ভালো লাগছে, যার সাথে মিলছে। পারিয়া নিয়ে এতক্ষণ কথা হয়েছে, পারিয়ার যেটা মূল কথা আপনি যদি দেখেন যে বিক্রম আর সোম তো একই চরিত্র, দুজনেই কষা, একজন কুকুর কাটে, একজন মানুষ কাটে, তাদের দুজনের রিজনের প্রয়োজন এবং তারা যথেষ্ট রিজন দিয়েছে কেন তারা কাটে, যে কারণে সিনেমার শুটিংটাও কিন্তু ওরকম। আপনি বিক্রমের সিন দেখবেন, তারপরে সৌম্যর দৃশ্য দেখবেন। শেষ করবো এবার লাস্ট প্রশ্ন, যে পারিয়া ইয়ং জেনারেশনকে যারা শুধু সোশ্যাল মিডিয়াতে থাকতো এবং হিন্দি সিনেমা ইংলিশ সিনেমা দেখতো তাদেরকে কিছুটা নিয়ে এসছে হলে, তাদের ধৈর্য কম, পারিয়া 2 কবে আসবে, তাদের আর কতদিন অপেক্ষা করিয়ে রাখবেন? আশা করি শিগগিরই আমি খবর দিতে পারবো, কারণ আমি আবারও বলছি এটা একটা টিম গেম, এটা আমার একার সিদ্ধান্তের উপর সবটা হবে। আমার প্রযোজক, আমার অভিনেতারা, কারণ এই পারিয়ার পার্ট 1-এ অনেক চরিত্র বেঁচে আছে, অনেকে যেমন মারা গেছে, অনেকে বেঁচেও আছে, তো সবটা মিলে আমার প্রযোজকের সাথে বসে প্ল্যান করে আমি খুব শিগগিরই জানাবো। এবং এটুকু বলতে পারি, পারিয়া 1 যতটা আনন্দ দিয়েছে, পারিয়া 2 এর ক্ষেত্রে যে গল্পটা আমি ভেবে রেখেছি, পারিয়া 2 আরো বেশি ভাবাবে এবং আনন্দও দেবে পাশাপাশি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের Thank you চ্যানেলে so আসার much. জন্য, এতটা সময় দেওয়ার জন্য। Thank you. আপনারা সবাই কমেন্টে লিখে জানাবেন যে পারিয়া 2 যে আসবে সেখানে কি কি দেখতে চান, কি আপনারা এক্সপেক্ট করেন, সবকিছু কমেন্টে লিখে জানাবেন। কিন্তু আজকের ভিডিও এখানেই শেষ করবো, দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সিনেমা দেখবেন।